আজমেরি ওসমান দুবাই গ্রেফতার। ঢাকা তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের। জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তায় আহ্বান বাংলাদেশের। তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন বাংলাদেশের ঐক্যমত। শাহজালালে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার। সর্বশেষ জানাবো, মার্কিন কারাগার থেকে দেশবাসীকে বার্তা পাঠালেন মাদুরো। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আজমেরি ওসমান দুবাই গ্রেফতার। নারায়ণগঞ্জের আলোচিত ওসমান পরিবারের সদস্য আজমেরি ওসমান দুবাইয়ে গ্রেফতার হয়েছেন বলে যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে, তার কোনো প্রাতিষ্ঠানিক বা নির্ভরযোগ্য সত্যতা নেই। সংযুক্ত আরব আমিরাত বা বাংলাদেশ সরকারের কোনো আইন প্রয়োগকারী সংস্থা আজমেরি ওসমানের গ্রেফতারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ঢাকা তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের। ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছেন ইরান। দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের যোগাযোগ আরও জোরদার করতে এই উদ্যোগের প্রতি আগ্রহ প্রকাশ করেছে দেশটি। সোমবার 22 জুন জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ নিযুক্ত ইরানের ডক্টর জলিল রাহিমি জাহানাবাদী এ প্রস্তাব তুলে ধরেন। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবটি বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা পাবে। সাক্ষাতে রাষ্ট্রদূত বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের ব্যবসা বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় আরও বৃদ্ধি পাবে। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে $1 বিলিয়ন উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে ইরান থেকে সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার ও বিভিন্ন খাদ্য সামগ্রী আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে বিশ্বমানের তৈরি পোশাক ইরানের বাজারে রপ্তানি বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষ মত প্রকাশ করে, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ব্যবসায়ী, পর্যটক ও বিনিয়োগকারীদের যাতায়াত সহজ হবে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুত বৈদেশিক উন্নয়ন সহায়তা প্রদান এবং সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ ও ইকোসোক এর যৌথ থিমেটিক অনুষ্ঠানে দোহা কর্মসূচি বাস্তবায়নের মধ্যমেয়াদী পর্যালোচনা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বুধবার 24 জুন এ আহ্বান জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঋণ সংকট এবং জ্বালানি নিরাপত্তাহীনতার কারণে অনেক এলডিসির উন্নয়ন অগ্রগতি ঝুঁকির মুখে পড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দীর্ঘ ও কার্যকর সহায়তা প্রয়োজন। বাংলাদেশের এলসিডি উত্তরণের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত সালাউদ্দিন উত্তরণকাল 3 বছর বাড়ানোর পক্ষে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি উত্তরণের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়ে এলডিসিগুলোর জন্য বৈশ্বিক রাজনৈতিক অঙ্গীকার ও সহায়তা জোরদারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, 2027 সালের মার্চে কাতারে অনুষ্ঠেয় দোহা কর্মসূচির মধ্যমেয়াদী পর্যালোচনা সম্মেলন এলডিসি ও উত্তরণশীল দেশগুলোর জন্য গৃহীত প্রতিশ্রুতির বাস্তবায়ন ত্বরান্বিত করতে এবং সুনির্দিষ্ট ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন বাংলাদেশের ঐক্যমত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গৌইয়ং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐক্যমত হয়। বৃহস্পতিবার 25 জুন চীনের স্থানীয় সময় দুপুর 12টায়, বাংলাদেশের সময় সকাল 10টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি 2005 সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনে পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা বাস্তব ভিত্তিক ও গবেষণা নির্ভর। প্রধানমন্ত্রী বাংলাদেশের নদী ভবন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ নেভিগেশন উন্নয়নে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। চীনের পানি সম্পদ মন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এই খাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। শাহজালালে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছে। বুধবার 24 জুন সকালে উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় হঠাৎ উড়োজাহাজটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে জরুরি পরিস্থিতি বিবেচনায় বিমানের দরজা ভেঙে যাত্রীদের নিরাপদ স্থানে বের করে আনা হয়। জানা গেছে, ফ্লাইটটিতে মোট 70 জন যাত্রী ছিলেন। ইঞ্জিনে ত্রুটির বিষয়ে জানাজানি হতেই উড়োজাহাজের ক্রুদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ও সমন্বয়হীনতা দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মালামাল লাগেজ নিয়ে বিমান থেকে নামার জন্য অনেকেই হুড়োহুড়ি শুরু করে। ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ককপিটের মনিটরিং সিস্টেমে অগ্নি সতর্ক সংকেত দেখা দিলে পাইলট তাৎক্ষণিক বিমান থামিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। উড্ডয়নের প্রস্তুতি চলাকালীন এই ঘটনা ঘটে। তিনি বলেন, পাইলট নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে যথাযথ ব্যবস্থা নিয়েছেন। ফ্লাইটটি সকাল 7টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঘটনার পর শেষ পর্যন্ত সকাল 8টার দিকে ঢাকা ছেড়ে যায়। বিমানবন্দর সূত্র বলছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন কারাগার থেকে দেশবাসীকে বার্তা পাঠালেন মাদুরো। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কারাগারে বা বন্দিশালায় আটকে থাকা ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো নিজ দেশে ঘটে যাওয়া প্রলয়ঙ্কারী ঝড়া ভূমিকম্পের পর সাধারণ মানুষের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়ে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। বৃহস্পতিবার 25 জুন সাবেক এই রাষ্ট্রপ্রধানের নিজস্ব দাপ্তরিক টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতির বরাতে ইন্ডিয়া.com এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে দূর পরবাসের কারাগার থেকে পাঠানো ওই যৌথ বার্তায় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস দে মাদুরো দেশের এই চরম দুর্যোগের সময়ে নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন যে আজকের বার্তা একটাই, সর্বোচ্চ ঐক্য, সর্বোচ্চ সংহতি এবং সর্বোচ্চ পদক্ষেপ। উল্লেখ্য যে চলতি 2026 বছরের শুরুর দিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাষ্ট্রপতি সরকারি বাসভবন থেকে মার্কিন বিশেষ সামরিক বাহিনী মাদুরো এবং তার স্ত্রীকে আকস্মিকভাবে আটক করে নিয়ে যায়। বর্তমানে তারা নিউ ইয়র্কের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে মার্কিন হেফাজতে রয়েছেন এবং সেখানে তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও অবৈধ অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা চলছে। কারাগার থেকে পাঠানো ওই বিশেষ টেলিগ্রাম বার্তায় সাবেক রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরো দেশের বর্তমান দুর্যোগপূর্ণ সামাজিক ও মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন যে কেউ যেন একা না থাকে, প্রতিটি সম্প্রদায় যেন তাদের সন্তান, দাদা দাদি ও অসুস্থদের যত্ন নেয়। তিনি ভেনেজুয়েলার আপামর জনসাধারণকে স্থানীয় উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস এবং জরুরি চিকিৎসা কর্মীদের কাজে সর্বাত্মক সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
ল্যাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার উপর প্রকৃতির এই আকস্মিক আঘাত ও ধ্বংসলীলাকে একটি বড় জাতীয় সংকট হিসেবে আখ্যা দিয়ে মাদুরো বলেন, ভেনেজুয়েলা আজ অনেক বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে। আমরা বিশ্বাস, শৃঙ্খলা ও সংহতির মাধ্যমে এই পরিস্থিতি থেকে পুনরায় ঘুরে দাঁড়াবো। তিনি বিশ্বাস করেন যে অতীতের মতো এবারও ভেনেজুয়েলার জনগণ সব বাধা পেরিয়ে নতুন করে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে।